টু ইউনিফাই টেন্স সিরিজের পূর্বের লেসনগুলোতে আমরা 4টি অ্যাসপেক্টস সহকারে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পন্ন করেছি। আজ আমরা ফিউচার টেন্সের প্রথম অ্যাসপেক্ট ফিউচার সিম্পল নিয়ে আলোচনা করব। ফিউচার সিম্পল অন্যান্য টেন্সের চেয়ে এর ব্যবহার একটু ভার্সেটাইল হয়ে থাকে। চলুন ইনডেপথে গিয়ে একটু বিষয়গুলো জানার চেষ্টা করি। ফর্ম বা গঠন, কিভাবে একটি ফিউচার সিম্পল বাক্য গঠিত হয়? সাবজেক্ট মানে কর্তা, যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত তাকে বলা হয় সাবজেক্ট। শ্যাল বা উইল এদের বলা হয় মোডাল ভার্ব। সাবজেক্ট ভেদে এদের ব্যবহার একটু ভিন্ন হয়ে থাকে। যেমন all kinds of subject, সব ধরনের সাবজেক্টের পর অবশ্যই উইলের ব্যবহার করা যায়। আর শেলের ব্যবহার আই অথবা উই এর পরে করা যায়। তবে মডার্ন ল্যাঙ্গুয়েজে শেল এর ব্যবহার একেবারে নেই বললেই চলে। এরপর ভার্ব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করে তাকে বলা হয় অবজেক্ট। আসুন জেনে নিই ফিউচার সিম্পলের প্রথম ব্যবহার। প্রথমে ইনস্ট্যান্ট ডিসিশনস মানে হলো তৎক্ষণাৎ সিদ্ধান্ত। আপনি যখন একটা ইমিডিয়েট সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে আপনি ফিউচার সিম্পলের ব্যবহার করতে পারেন। যেমন মম দ্য ফোন ইজ রিংিং, আমি বললাম মা ফোন বেজে উঠলো বা বাজছে, তখন মা আমাকে উত্তর দিল ইয়াস আই উইল গেট ইট, হ্যাঁ আমি এটি তুলবো। তার মানে একটি ঘটনা ঘটলো, হঠাৎ করে ফোন বেজে উঠলো যেটি বাজছে, তো আমি আমার মাকে বললাম যে ফোন বাজছে, তো তিনি ইনস্ট্যান্ট আমাকে উত্তর দিল যে আই উইল গেট ইট, মানে আমি এটি তুলব। তো সাবজেক্ট আই, শ্যাল বা উইল, তো উইল ব্যবহার হয়েছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম গেট, অবজেক্ট ইট। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি উদাহরণ আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। ধরুন বাইরে থেকে আসলাম, এখন বাসায় এসে আমি ক্লান্ত বোধ করছি, আমি বললাম আই এম টায়ার্ড, আই উইল টেক আ রেস্ট। তখন আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম আমি বিশ্রাম নেব। ওকে, তো সেটাই আমি ইনস্ট্যান্ট ডিসিশন গুলো অবশ্যই ফিউচার সিম্পলে বলতে পারি। এরপর আরেকটি ব্যবহার প্রেডিকশনস। প্রেডিকশনস বলতে বুঝি আমরা ভবিষ্যৎবাণী। আর ভবিষ্যৎবাণী বলতে আমরা বর্তমানকে অবজার্ভ করে যেটা ফিউচারের একটি বিষয়কে আমরা বর্ণনা করি, সেটা অবশ্যই আমি ফিউচার সিম্পলে বলতে পারি। যেমন ধরুন আমি বাংলাদেশের ম্যাচ দেখছি, তো এখন আমি ম্যাচ দেখা অবস্থায় দেখছি বাংলাদেশ খুব ভালো খেলছে, তখন আমি বললাম বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, মানে বাংলাদেশ ম্যাচটিতে জিতবে। তার মানে অবশ্যই আমি প্রেডিক্ট করলাম বাংলাদেশের খেলা দেখে যে বাংলাদেশ এটিতে জিতবে, তো এটি একটি ভবিষ্যৎ। খেলা কিন্তু এখনো শেষ হয়নি, বাংলাদেশ কিন্তু এখনো জিতেনি, তো আমি প্রেডিক্ট করলাম অবস্থা দেখে যে বাংলাদেশ জিতবে, আর সেটা আমি ফিউচার সিম্পলে বলতে পারি। এরপর ইট উইল রেইন টুমরো, মানে আগামীকাল বৃষ্টি হবে। তো আগামীকাল বৃষ্টি হবে, ধরুন বর্ষাকাল চলে এসেছে, আমি দেখলাম যে আজ বৃষ্টি হয়েছে, তো আমি আজকের দিনটি দেখে প্রেডিক্ট করলাম যে আগামীকালও বৃষ্টি হবে, তো সেই বিষয়টা আমি অবশ্যই ফিউচার সিম্পলে বলতে পারি। এরপর আরেকটি ব্যবহার প্রমিসেস। প্রমিসেস মানে আমরা বুঝি প্রতিজ্ঞা। আপনি যখন কাউকে প্রতিজ্ঞা দিবেন তবে সেই প্রতিজ্ঞাটি বলার ক্ষেত্রে আপনি ফিউচার সিম্পল ব্যবহার করতে পারেন। যেমন ডোন্ট ওয়ারি, চিন্তিত হয় না, আই ওন্ট টেল ইউর মম, আমি তোমার মাকে বলবো না। ধরুন আপনি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, নিয়মিত স্কুলে যান, এখন আপনার বন্ধুর মা, সে সব সময় আপনার বন্ধুর ব্যাপারে আপনার কাছ থেকে খবর নেই, এখন সেটি করলো স্কুল ফাঁকি দিল। এখন স্কুল ফাঁকি দেওয়াতে আপনি তো জানেন যে স্কুলে সে যায়নি, কিন্তু সে জানে যে তার মা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে সে বিষয়ে। তো সে যখন আপনার সাথে দেখা হলো, তখন আপনি আপনার সাথে আপনাকে কনভিন্স করতে চাইলো যে যেন ওর মাকে আপনি না বলেন। তো আপনি কি করলেন, তাকে একটি আশ্বস্ততা দিলেন যে ডোন্ট ওয়ারি, আই ওন্ট টেল ইউর মম, আমি তোমার মাকে বলবো না। এখানে উইল এর কন্ট্রাক্টেড ফর্ম যখন আপনি নেগেটিভ ফর্মে নিয়ে যাবেন, কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করলে তখন উইলটা ওন্ট হয়ে যাবে। অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। এরপর আরেকটি উদাহরণ আই উইল অলওয়েজ হেল্প ইউ। ধরুন আমি কাউকে প্রমিস করলাম, আমার বন্ধুকে প্রমিস করলাম যে আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি তোমাকে সবসময় সাহায্য করবো। তার মানে কি, এটা আমি তাকে একটা প্রতিজ্ঞা করলাম যে ভবিষ্যতে আমি তাকে সবসময় কি করবো, সাহায্য করবো। সেই বিষয়টা আমি অবশ্যই ফিউচার সিম্বলে বর্ণনা করতে পারি। এরপর আরেকটি উদাহরণ, সেটি হচ্ছে অফার্স। অফার্স মানে হলো আপনি কাউকে কোনো একটি কাজের অফার করছেন বা হেল্প, সাহায্যের অফার করছেন, কোনো কিছু অফার করা। যেমন আই উইল ক্যারি ইয়োর ব্যাগ, আমি তোমার ব্যাগটি
বহন করবো, মানে কেমন, ধরুন আপনার বাসায় কোনো রিলেটিভ আসলো, এখন থাকলো কয়েকদিন, এখন চলে যাচ্ছে, তারা হয়তো নিজেদের কাপড় চোপড়ের একটি ব্যাগ আনলো। তো এখন যাওয়ার সময় আপনি বললেন আই উইল ক্যারি ইউর ব্যাগ, মানে আমি আপনার ব্যাগটি বহন করবো। তার মানে আপনি অফার করলেন যে আমি করবো, আপনার করার প্রয়োজন নেই। এরপর আরেকটি উদাহরণ, আই উইল হেল্প ইউ উইথ ইউর HW, মানে হোমওয়ার্ক, আমি তোমাকে তোমার হোমওয়ার্ক করতে সাহায্য করবো। তার মানে আপনি অফার করলেন যে আমি তোমাকে তোমার হোমওয়ার্ক করতে সাহায্য করবো, তুমি চিন্তিত হলো না। ওকে, তো মূলত ফিউচার সিম্বলে এই শ্যাল বা উইল দিয়ে এই 4 ধরনের ব্যবহার হয়ে থাকে। তবে আরো 2 ধরনের ব্যবহার রয়েছে, যেগুলো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনাদের বলেছিলাম, তবুও একটু বর্ণনা করে বিষয়টি। সেটি হলো, একটি হলো গোয়িং টু। গোয়িং টু মানে হচ্ছে আপনি যখন ভবিষ্যতে কোনো একটা কিছু করতে চাচ্ছেন, সে বিষয়টি আপনি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবেন, তবে সেটি ফিউচার সিম্বলে ব্যবহৃত হবে। যেমন আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, আমি রাতে ঢাকা যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুল যাচ্ছি। তাহলে আপনি যে ভবিষ্যতে একটি কাজ করতে যাচ্ছেন, সেটি আপনি গোয়িং টু দিয়ে ফিউচার সিম্বল ব্যবহার করতে পারেন। আরেকটি হচ্ছে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, মানে আপনি কোনো কিছু একটা ফিক্সড করলেন যে ভবিষ্যতে করবেন, সেটিও আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্ণনা করতে পারেন। যেমন গেটিং ম্যারিড নেক্সট মান্থ, আমি আগামী মাসে বিয়ে করছি। তারপর বলতে পারেন আই এম হ্যাভিং ডিনার অন ফ্রাইডে, আমি শুক্রবারে ডিনার করছি। তাহলে আপনি কিন্তু ফিক্সড করে ফেলেছেন যে আপনি ডিনার করছেন শুক্রবারে, এরপর আপনি আগের মাসে বিয়ে করছেন। তো এই সমস্ত ফিক্সড অ্যারেঞ্জমেন্ট এবং ভবিষ্যতে কিছু একটা করতে যাচ্ছেন, এগুলো আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বর্ণনা করতে পারেন। আমি আশাবাদী আপনারা আমার এই ফিউচার সিম্পলের পুরো লেকচারটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ফিউচার কন্টিনিউয়াস নিয়ে, ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে হলো চলমান। তার মানে ভবিষ্যতে চলমান কাজ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার হয়ে থাকে। ফর্ম বা গঠন, কিভাবে একটি ফিউচার কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত তাকে বলা হয় সাবজেক্ট। প্লাস শেল বা উইল, এদের বলা হয় মডেল ভার্ব। সাবজেক্ট ভেদে এর ব্যবহার আমি ফিউচার সিম্পল টেন্সে বলেছিলাম, এই অংশটি দেখে নিবেন। প্লাস বি, এটি একটি ফিউচার কন্টিনিউয়াস এর অপরিহার্য অংশ, আপনার অবশ্যই শেল বা উইল এর পরে বি যুক্ত করতে হবে। প্লাস ভার্ব উইথ আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেটি দ্বারা চলমান প্রক্রিয়া বোঝাবে। প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ করে তাকেই বলা হয় অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস এর মূলত 2 ধরনের ব্যবহার রয়েছে, এর বাইরে আর কোনো ব্যবহার নেই। প্রথম ব্যবহার, actions in progress at a specific future time, মানে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে কাজগুলো চলমান থাকে, সেই কাজগুলোর ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস এর ব্যবহার হয়। যেমন ডোন্ট কল মি অ্যাট নুন, আমাকে দুপুরে ফোন করবা না বা কল দিবা না। আই উইল বি ওয়ার্কিং অ্যাট মাই অফিস, আমি আমার অফিসে কর্মরত থাকবো। তার মানে আমার কাজ চলমান থাকবে, তো আমাকে ওই সময়ে, দুপুরের সময়ে ফোন করবা না। এরপর আসি আরেকটি উদাহরণ, হোয়াট আর ইউ ডুইং টুমরো অ্যাট 9 AM, আমাকে জিজ্ঞেস করা হলো আমি আগামীকাল 9টায় কি করছি। তো আমি উত্তরে বলতে পারি আই উইল বি গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যেতে থাকবো। তার মানে আমার ইউনিভার্সিটিতে যাওয়ার চলমান থাকবে, যেহেতু আগামীকাল স্পেসিফিক টাইমে আমি কি করব আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তো আমি বলতে পারি যে ওই সময় আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পথে থাকবো। তার মানে আমার ইউনিভার্সিটিতে যাওয়াটা চলমান থাকবে। এরপর আরেকটি ব্যবহার হয়ে থাকে ফিউচার কন্টিনিউয়াস এর, ফিউচার ইভেন্টস দ্যাট আর ফিক্সড, মানে ভবিষ্যতের যে ঘটনাগুলো আপনি ফিক্সড করে রেখেছেন, নির্ধারিত, সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস এর ব্যবহার হয়। যেমন উই উইল বি স্টেইং অ্যাট জলতরঙ্গ ডিউরিং আওয়ার ট্রিপ, আমরা আমাদের ট্রিপে বা ভ্রমণে জলতরঙ্গে থাকবো। এটি কক্সেস বাজারের একটি হোটেল। তো প্ল্যান করেছি যে আমরা যদি ট্রিপে যাই, ট্রিপের সময় আমরা জলতরঙ্গে থাকবো। তো এই যে ফিউচার কন্টিনিউয়াস, আমি যেটা ফিক্সড করেছি যে আমি কোথায় থাকবো, তবে সেই অংশটি যদি আমি বর্ণনা করতে চাই, আমি অবশ্যই ফিউচার কন্টিনিউয়াসে বর্ণনা করতে পারি। এই বিষয়টি আমি
আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলেছিলাম যে ফিউচারে কোনো কিছু যদি আপনি ফিক্সড করে রাখেন, অ্যারেঞ্জড করে রাখেন, সেটিও আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারেন। যেমন আমি এই কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে যদি বলি উই আর, তখন উইল বি হবে না, উই আর স্টেইং অ্যাট জলতরঙ্গ ডিউরিং আওয়ার ট্রিপ। এই ক্ষেত্রে আপনি এই অংশটিও ব্যবহার করতে পারেন। আরেকটি উদাহরণ, জিসান উইল বি সিইং দ্য ডক্টর অন মানডে, মানে জিসান সোমবারে ডক্টর দেখাবে। তাহলে সে যে ফিক্সড করেছে সোমবারে দেখাবে, সেই বিষয়টি সে অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস বলতে পারে। আবার সে একই বিষয়টিও প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও বর্ণনা করা যায়। যেমন জিসান উইল বি হবে না, তখন ইজ হবে, যেহেতু অক্সিলারি ভার্ব ইজ। জিসান ইজ সিইং দ্য ডক্টর অন মানডে, তার মানে জিসান সোমবারে ডক্টর দেখাচ্ছে। তাহলে এই অংশটি আপনি ফিউচার কন্টিনিউয়াস দিয়েও বর্ণনা করতে পারবেন, একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও বর্ণনা করতে পারবেন। আমি আশাবাদী আপনারা আমার এই ফিউচার কন্টিনিউয়াস এর লেকচারটি বুঝতে পেরেছেন। ফিউচার পারফেক্ট নিয়ম। ফিউচার পারফেক্ট মূলত ব্যবহৃত হয় ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের ভেতর কোনো কাজ সম্পন্ন হবে বোঝাতে। ফর্ম বা গঠন, কিভাবে একটি ফিউচার পারফেক্ট বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত তাকে বলা হয় সাবজেক্ট, প্লাস শেল বা উইল। সাবজেক্ট ভেদে শেল বা উইল এর ব্যবহার ভিন্ন হয়ে থাকে। সব ধরনের সাবজেক্টের পর উইল এর ব্যবহার করতে পারবেন, তবে শেলের ব্যবহার আই বা উই এর পরে হয়। প্লাস হ্যাভ, হ্যাভ ফিউচার পারফেক্টের একটি অপরিহার্য অংশ, অবশ্যই শেল বা উইল এর পর হ্যাভ এর ব্যবহার করতে হবে। প্লাস ভার্ব V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। ফিউচার পারফেক্টের মূলত দু ধরনের ব্যবহার হয়ে থাকে। প্রথমটি হলো অ্যাকশনস কমপ্লিটেড বিফোর স্পেসিফিক ফিউচার টাইম, মানে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে যে কাজ সংগঠিত হয় ওই কাজের ক্ষেত্রে। যেমন আই উইল হ্যাভ কমপ্লিটেড, আমি সম্পন্ন করব দ্য টেন্স সিরিজ, মানে আমার টেন্স সিরিজ অন ইংলিফাই, মানে ইংলিফাই, আমরা ইংলিফাই প্ল্যাটফর্মে পেজে বাই 28th February, মানে স্পেসিফিক টাইম 28শে ফেব্রুয়ারির ভেতর। তাহলে আমি যে আমার ভবিষ্যতে 28শে ফেব্রুয়ারির ভেতর আমার ইংলিফাই যে টেন্সের সিরিজটি শেষ করবো সেটি বোঝাতেও আমি ফিউচার পারফেক্টের ব্যবহার করেছি। সাবজেক্ট আই উইল প্লাস হ্যাভ, verb V3 complete, completed, completed. The tense series object on Englify, যেটি আমার প্ল্যাটফর্ম, by 28th February, যেটি স্পেসিফিক টাইম। অবশ্যই মাথায় রাখবেন ফিউচার পারফেক্টে সবসময় একটি স্পেসিফিক টাইম উল্লেখ করা থাকবে। এরপর by 5 PM, মানে 5টার ভেতর, the match will have finished, মানে ম্যাচটি শেষ হয়ে যাবে। ধরুন আপনি 4:30 একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখছেন, তখন আপনার ফ্রেন্ড ফোন করলো যে বের হতে, তখন আপনি তাকে বললেন আমি একটি ম্যাচ দেখছি, বাই 5 PM the match will have finished, মানে আধা ঘন্টা পর 5 PM, যদি আধা ঘন্টা পর সেটা একটি ভবিষ্যৎ 5টা, এই যে 5টার ভেতর খেলাটি শেষ হয়ে যাবে, যেটা আপনি ফিউচার পারফেক্ট দিয়ে বর্ণনা করতে পারেন। এরপর আসিফ will have married, মানে আসিফ বিবাহিত হয়ে যাবে, মানে ভবিষ্যতে, কখন বাই নেক্সট ইয়ার, মানে আগামী বছরের ভেতর। দেখুন আগামী বছর এটি একটি 365 দিনের একটি ডিউরেশন, তো যে কোনো একটি দিন, অবশ্যই আগামী বছর যে কোনো একটি দিনে বিয়ে করা মানে আগামী বছরে বিয়ে করা বোঝাচ্ছি। তো এই যে একটা সময়ের ভেতর আগামী বছর সে বিয়ে করবে, সেটি এই ভবিষ্যৎটিকে আমি ফিউচার পারফেক্ট দিয়ে বর্ণনা করতে পারি। আশা করি এই অংশটি বুঝতে পেরেছেন। এর আরেকটি ব্যবহার অ্যাকশনস কমপ্লিটেড বিফোর অ্যানাদার ফিউচার অ্যাকশন, মানে ভবিষ্যতে অন্য একটি কাজের পূর্বে যে কাজটি সংগঠিত হয়েছে সেটি বোঝাতে, মানে ভবিষ্যতে দুটি কাজ সংগঠিত হয়েছে, ওই দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছে সেই কাজটি কিন্তু ফিউচার পারফেক্টে ব্যবহৃত হয়। যেমন উই উইল হ্যাভ রিচড, মানে আমরা পৌঁছে যাব দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে, বিফোর ইউ কাম, যখন আপনার কোন রিলেটিভ বিদেশ থেকে আসছে, এখন সে যেদিন আসবে সেদিনের ব্যাপারে
কথা হচ্ছে। তো আপনারা বললেন যে আমরা গেস্ট আত্মীয় স্বজন সবাই যাবেন, তো আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব বিফোর ইউ কাম, মানে তুমি আসার পূর্বে। মাথায় রাখবেন যে অন্য একটি কাজ আপনি বর্ণনা করবেন, সে কাজটি অবশ্যই ফিউচার প্রেজেন্ট সিম্পলে বর্ণনা করবেন, সেটি কখনোই ফিউচার সিম্পলে করবেন না। তো এই অংশটি হচ্ছে ফিউচার পারফেক্টে ব্যবহৃত হওয়া অংশটি, যেটি অবশ্যই ভাই আসার পূর্বে সংঘটিত হবে ভবিষ্যতে, যে আমরা সবাই এয়ারপোর্টে পৌঁছে যাব। এরপর আরেকটি উদাহরণ, গভর্নমেন্ট সরকার উইল হ্যাভ বিল্ট মানে প্রস্তুত করে ফেলবে, বানিয়ে ফেলবে, দ্য ব্রিজ মানে ব্রিজটি বিফোর দ্য রেইনি সিজন স্টার্টস মানে বর্ষাকাল শুরুর পূর্বে। তাহলে বর্ষাকাল শুরুর পূর্বে কোনটি সংগঠিত হবে সেটি হচ্ছে ব্রিজটি বানিয়ে ফেলবে। তাহলে ওটি হলো প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। আর যেটি পরে হবে সেটি হচ্ছে রেইনি সিজন, আর এই অংশটি হবে প্রেজেন্ট সিম্পল। আমি আশাবাদী আপনারা আমার এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আসলে আগে আমরা জেনে নিই কিভাবে একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত হয় তাকে বলা হয় সাবজেক্ট, প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই শেল বা উইল এর পর হ্যাভ বিন এর ব্যবহার করতে হবে, প্লাস ভার্ব উইথ আইএনজি মানে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে মূলত দুই ধরনের ব্যবহার হয়ে থাকে। আগে আমরা জেনে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি। মানে অতীতে কোন একটি কাজ শুরু হয়ে যেটি চলতে থাকবে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত। যেমন এটি পাস্ট, অতীত, স্টার্টিং পয়েন্ট মানে কাজটি অতীতে শুরু হয়েছিল কোন একটা নির্দিষ্ট সময়, এখন সেটি চলতেই থাকবে। দেখুন প্রেজেন্টেও কিন্তু সেটা চলছে, ভবিষ্যতেও সেটি চলতেই থাকবে। বিফোর এন্ডিং মানে শেষ হওয়ার আগ পর্যন্ত, কি মানে ফিউচারের একটি নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই ধরনের বাক্য ধারে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝানো হয়। তো প্রথম ব্যবহারটা একটু জেনে নিই। অ্যান অ্যাকশন কন্টিনিউয়াস মানে একটি কাজ চলমান থাকবে আনটিল আ স্পেসিফিক ফিউচার টাইম মানে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, যেটা আমি টাইমলাইনের মাধ্যমে বুঝেছি। আসলে এক্সাম্পল দিয়ে আরো বেশি ক্লিয়ার হয়ে, বাই 10 AM মানে 10টার ভেতর, তাহলে এটি একটি ভবিষ্যৎ সময়। কি আই উইল হ্যাভ বিন স্টাডিং আমি পড়তে থাকবো ফর 2 hours মানে 2 ঘন্টা ধরে। মানে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আগামীকাল 10টা আগে তুমি কি করবা। তো আপনি বলতে পারেন 10 AM মানে 10টার ভেতর I will have been studying for 2 hours মানে আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো, মানে 2 ঘন্টা যাবত আমার একটি কাজ চলমান থাকবে। এখানে দুটি টাইম উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে 10টা যেটা আমার ফিউচারের একটা স্পেসিফিক টাইম, যেটি এন্ডিং টাইম, এরপর কিন্তু কোনো কাজ চলবে না, এর আগে চলবে। তবে এর আগে কতক্ষণ ধরে চলবে, 2 hours 2 ঘন্টা ধরে চলবে। একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর একটা হচ্ছে স্পেসিফিক, আর একটা হচ্ছে আমার যে কাজটা চলমান থাকবে সেটি। তো সেটি অবশ্যই একটি টাইমের মধ্যে চলমান থাকবে। আরেকটি উদাহরণ বুঝে নিই। She will have been working সে কাজ করতে থাকবে ইন দিস কোম্পানি মানে এই কোম্পানিতে প্রতিষ্ঠানে ফর 5 years 5 বছর ধরে। দেখুন সে যে কাজটি করতে থাকবে সেটা অবশ্যই আগে থেকে শুরু হয়েছে, মানে কাজ করতে থাকবে বলতে লাগাতার কাজ করবে এমন নয়, মানে সেখানে চাকরি করে, কোম্পানিতে চাকরি করে। তো সে চাকরি করে অতীতে কোনো একটা সময় সে চাকরিটা শুরু করেছিল, এখন সেটি করতে থাকবে বাই নেক্সট ইয়ার মানে আগামী বছরের ভেতর বা আগামী বছরের আগ পর্যন্ত। তাহলে আগামী বছর যদি আসে তাহলে তার কাজ 5 বছর ধরে চলমান থাকবে। ধরুন এই বছর সেটা 4 বছর ধরে চলমান আছে,
আগামী বছর, যেহেতু আমি একটা ফিউচারের স্পেসিফিক টাইম নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই আমার এখানে একটি ফিউচার টাইমও মেনশন থাকতে হবে, যেটি হবে স্পেসিফিক টাইম। আরেকটি থাকবে ডিউরেশন, যেটি আমার কাজ চলমানের একটি বাউন্ডারি বোঝাবে। আরেকটি টাইম যেটি ফিউচার একটা নির্দিষ্ট সময়, এর আগ পর্যন্ত চলবে, এরপরে কিন্তু আর কোনো কাজ চলবে না। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আরো একটি ব্যবহার রয়েছে, ব্যবহার প্রায় সেমই, শুধু এখানে বলা হয়েছে an action continues before another action in the future। এক্ষেত্রে ভবিষ্যতের একটি কাজের পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলমান থাকবে বোঝাতে। মানে যে কাজটি আরেকটি কাজের পূর্বে চলমান থাকবে তা ভবিষ্যতে ওই কাজটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণের মাধ্যমে জেনে নিই। By the time you arrive, মানে তুমি আসার আগে বা তুমি আসার পূর্বে, তো বাই দ্য টাইম ইউ অ্যারাইভ এটা ভবিষ্যতের একটি টাইম, সে বাক্যটা অবশ্যই ফিউচার সিম্পল হবে। ইউ অ্যারাইভ, এখানে অবজেক্টের প্রয়োজন নেই, কারণ এটিকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন হয় না। I will have been waiting for 2 hours। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। দেখো দুটি ঘটনা, একটা হচ্ছে সে আসার পর্যন্ত, ভবিষ্যতে সে আসার পর্যন্ত কি থাকবে, একটি কাজ চলমান থাকবে, সেটি হচ্ছে I will have been waiting for 2 hours। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। তাহলে ভবিষ্যতে তুমি আসা পর্যন্ত আমার 2 ঘন্টা ধরে একটা কাজ চলমান থাকবে, অপেক্ষা চলমান থাকবে, সেটি বোঝাতেই আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করতে পারি। আরেকটি উদাহরণ, বিফোর ইউ ওপেন দ্য শপ, তুমি দোকান খোলার পূর্বে, তাহলে ভবিষ্যতে I will have been standing outside for 1 hour। আমি বাইরে, মানে দোকানের বাইরে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। যেমন আপনার বন্ধুর সাথে একটা কথা হচ্ছে, আপনারা আলোচনা করছেন, যে যার দোকান তার সাথে আলোচনা করছেন, তুমি তো ভাই দোকান তেমন খুলো না, তুমি, তোমার জন্য আমার সবসময় অপেক্ষা করতে হয়। তো আপনি প্রেডিক্ট করে বলে দিলেন, তুমি দেখিও, তুমি দোকান খোলার আগ পর্যন্ত আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করবো, তারপরেও তুমি আসবে না। তাহলে যে এই আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো তুমি দোকান খোলার পূর্বে, তাহলে যে আমার কাজ যেটি চলমান আছে, ভবিষ্যৎ চলমান থাকবে, সেটি বোঝাতে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করতে পারি। আমি আশা করি আপনারা এই অংশটি বুঝেছেন। আরেকটি কথা বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এই দুটির ব্যবহার ভাষার মধ্যে তেমন নেই বললেই চলে। আমরা সচরাচর ভাষা বলার সময় এই দুটি টেন্সের তেমন ব্যবহার করি না। আমি আশা করি আপনারা আমার পুরো লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদিও বুঝে না থাকেন তাহলে আমাকে ইনবক্স করে ক্লিয়ার করতে হতে পারবেন, এবং কমেন্ট করেও আমাকে প্রশ্ন করে ক্লিয়ার হতে পারবেন। ধন্যবাদ।